জায়গাটা একটা ঝামেলা আছে। যতই আমি বলি যে রিবার্ট একদিন সকালবেলায় $80 মিলিয়ন বিক্রি হয়েছে, ওর অ্যাপসটাও হয়তো একদিন। তো যখনই আমি বলি যে হয়তো, তখনই ইনভেস্টর ভাবে যে মুনির ভাই তো আসলে নিজেই কনফিডেন্ট না মনে হচ্ছে, হয়তো বলতেছে কেন। এখন আমি কিভাবে একটা এস্টিমেট করবো, ওই জায়গাটাতে আমাদের একটা ঝামেলা হয়। আরেকটা জিনিস এখন আমরা খুব ডেসপারেটলি সিক করি, সেটা হচ্ছে যে মিনহাজ এবং কবির আমাকে ওদেরকে বলছিলেন যে এগ্রিবার্ড কতবার তারা টেস্ট করে তারপরে সেটা শেষ বলছিলেন। পর্যন্ত সাকসেসফুল হয়েছে। সেটা যখন বলি তখন বললে যে আমার অত ধৈর্য নেই। এটা আমরা ইয়াতেও দেখছি, যেমন ধরেন আপনার আমার নিজের কাজের বেলাও দেখছি, যখন আমরা ডাচ বাংলা ব্যাংক যখন আমাদেরকে ফাইন্যান্স করতে রাজি হয়, বলে কলম্বিয়ার ফাইন্যান্স করতে রাজি হয়, এবং আমি যখন তার আগে আরো তিনজনের কাছে আমরা গেছিলাম, আমি যখনই ওনাকে আমরা জিজ্ঞেস করতো যে প্রথম মেডেলটা কবে পাবো, আমি যখনই বলতাম 2010 আমাকে 5 বছর সময় দিতে হবে, তখন ওইটা থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি আসেন না কত দরকার নেই, 5 বছর শুধু ডাচ বাংলা ব্যাংক রাজি হয়েছিল, এবং আমরা 4 বছরের মাথায় পাইছি। এটা কিন্তু একটু কঠিন যে বোঝানো যে এই কালচারটা হয় না। আরেকটা জিনিস ইদানিং আমরা ফেস করি, যেমন এখন কিন্তু সেকেন্ড জেনারেশনের লোকজন আসে, অর্থাৎ শুধু একটা আইডিয়া নিয়ে আসে না, সে অলরেডি তার একটা ভেঞ্চার আছে, সে 1 বছর 1.5 বছর ধরে কাজ করছে, এখন তার একটা বাড়ানো দরকার। এখন যখন আসে তখন আমরা একটা বড় বিপদে পড়ি, যেটা এখনো সলিউশন আমি মিনহাজ কবি মিলে চেষ্টা করছি। এটা যে তার যে সে যে প্রতিষ্ঠানটা গড়ে তুলছে এটার ভ্যালু কত, তাই না? এবং এটা এখন আমি একরকম ভ্যালুয়েশন করলে, তখন যে ইনভেস্টর যদি বেশি করি, ইনভেস্টর বলে যে আপনি একটু বেশি করছেন, আপনি ওর প্রতি বায়াস। আর আমি যদি একটু কম করতে চাই, তখন আবার এন্টারপ্রেনার বলে যে না মনে হয় আপনি একটু ইনভেস্টরের পক্ষে চলে। এটা কিন্তু এখনো থার্ড পার্টি কোয়ালিটি অ্যাসেসমেন্ট করে এই জায়গাগুলোতে আমাদের কিছু কাজ করার আছে। এবং এই একটা জিনিস আমরা দেখি, আমি জানি না অনেকে হয়তো জানে, যে আমাদের একটা গ্রুপ আছে চাকরি খুঁজবো না চাকরি দেবো, ওখানে এক ধরনের ক্লাস্টারিং কিন্তু হয়েছে, যে কেউ একজন ডিজাইন করে, কেউ একজন ওই র মেটেরিয়ালটা দেয়, সেটা একটা প্রোডাক্ট তৈরি করার ক্ষেত্রে একটা চেইন, সাপ্লাই চেইন এবং ডেলিভারি চেইন, আবার প্রোডাক্ট তৈরি করে ওটা বিক্রি করে ফেলা পর্যন্ত এই এক জায়গার মধ্যে ওরা করতে পারে যদি ভার্চুয়ালি করে। এটাকে বের করে এনে যদি কোথাও করা যায়, দোলাইখাল একটা বড় জায়গা হতে পারে, দোলাইখালে অনেক ধরনের ইনোভেশনের সুযোগ আছে। এটা একটা হইতে পারে, জামদানি পল্লী একটা হইতে পারে, জামদানি পল্লীতে তো অনেক ধরনের কাজ আছে, কাপড় চোপড় হিসেবে হতে পারে। কিন্তু মোস্ট ইম্পর্টেন্টলি আসলে সবাইকে একটু ডিফারেন্টলি চিন্তা করতে হবে, যে ওই জায়গাটাতে জোর দেওয়া যায়, একটু ডিফারেন্টলি চিন্তা করা। জামান ভাই পেতে যাই দুইটা প্রশ্ন। একটা হচ্ছে ডিফারেন্টলি চিন্তা করাটা আসলে কি, না আপনি তো ডিফারেন্টলি চিন্তা করেন সবসময়, সেজন্য আপনাকে বলছি, জিজ্ঞেস করছি ডিফারেন্ট চিন্তা করাটা আসলে কি। কেননা গতানুগতিক চিন্তার ভেতর কিন্তু মানে উই কান্ট সলভ দ্য প্রবলেমস ইন দ্য ওয়ে উই ক্রিয়েটেড দ্য প্রবলেমস, তাই না? আমরা তো এতদিন ধরে প্রবলেম সৃষ্টি করে যাচ্ছি, একইভাবে করলে তো প্রবলেম সলভ হবে না। উই হ্যাভ টু ডু সামথিং ডিফারেন্ট। সো হোয়াট ইজ দ্যাট ডিফারেন্ট থিং, একটা প্রশ্ন। আর দ্বিতীয় হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি ভ্যালুয়েশনের আপনারও কিছু অভিজ্ঞতা আছে, উই ওয়ার্ক ফ্রম কোম্পানিজ, ফ্রম প্রোডাক্টস, যেগুলো ইন্টেলেকচুয়াল প্রপার্টি ভ্যালুয়েশনে আপনার ইনভলভ হতে হয়েছে। সো ইনোভেশনের ক্যাপিটালাইজেশন অথবা কমার্শিয়ালাইজেশনে কিন্তু ওইটা একটা বড় ধরনের অ্যাসপেক্ট। আমি যদি ভ্যালুয়েট না করতে পারি, তাহলে মানে হাউ ডু উই মেক মানি। ইনভেস্টর যে দেবে সে তো অবশ্যই, যে অন্টারপ্রেনার সে হয়তো প্রফিট মোটিভ তার হয়তো নাই, সে হয়তো সোশ্যাল ইনোভেটর, কিন্তু যে ফাইন্যান্স করবে তার হয়তো প্রফিট মোটিভ থাকতে পারে। সেই ক্ষেত্রে আইপি ভ্যালুয়েশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনার এই দুটো প্রশ্ন থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ। জানি না কত ভালোভাবে অ্যান্সার করতে পারবো। আমি যে ডিফারেন্টলি কতখানি চিন্তা করতে পারি জানি না, তবে একটা ডিফারেন্সের একটা বড় জিনিসটা হচ্ছে কি, এটা আগেরটার থেকে আলাদা বা নর্মাল থেকে আলাদা। আর মানে একটা জিনিস যেটা জরুরি, যেটা আমরা এর আগে প্রেজেন্টেশনে একটা আসছিল, যে নিজেকে চ্যালেঞ্জ করা হচ্ছে আসলে আমার মনে হয় নতুন কোনো কিছু চিন্তা করার প্রথম শর্ত। যে কারণ যেটা এস্টাবলিশ নর্ম, নিজেকে চ্যালেঞ্জ করা মানে তো নিজেই তো একটা নর্ম, তাই না? বা নর্মকে চ্যালেঞ্জ করা, আমার মনে হয় ওইটা একটা বড় পার্ট। যেমন ডক্টর এডওয়ার্ড ডি বোনোর খুব ইন্টারেস্টিং কিছু পয়েন্ট আছে, যে যদি নর্মাল একটা সিকোয়েন্স একটা কিছু চলতে থাকে, সেইটাকে উল্টে দেওয়া, সেটাকে অন্যভাবে ফেলে দেওয়া, সেটা একটা স্টার্টিং পয়েন্ট হতে পারে ডিফারেন্টলি চিন্তা করার। যেমন আরেকটা মজার জিনিস আছে, যেমন দেখেন আমরা সাধারণত কি কেউ পড়ে গেলে আছড়ে গেলে হাসি পায়, কারণ সাধারণত আমরা আশা করি লোকটা হাঁটতে থাকবে, পড়ে যাবে না, তাই তো? তো ওই অনেক সময় অনেকে যেটা বলে ক্রিয়েটিভিটি বা ইনোভেশনের আদার সাইডে কিছুটা ফান থাকে। আপনি যদি খুব কেয়ারফুলি, যারা খুব চমৎকার জোক বলতে পারে তাদের দিকে খেয়াল করেন, তারা কিন্তু সাধারণত নর্মাল ট্রেন্ড অফ থিঙ্কিংটাকে চ্যালেঞ্জ করে, ডিফার করে। তো এখানে আবার আরেকটা ব্যাপার আছে, ডিফারেন্টলি চিন্তা করতে গিয়ে অবশ্যই হাস্যকর হয়ে যাওয়ার একটা ভয় আছে। তো হাস্যকর হয়ে যাওয়ার ভয়টাকে অতিক্রম করাটাও আরেকটা চ্যালেঞ্জ। সো কারণ সব ডিফারেন্ট চিন্তায় যে সাকসেসফুল হয় এমন কোনো কথা নেই।
তো আমার কাছে এটা মনে হয় স্পেশালি আর নতুনদের একটা খুব বড় সুবিধা, আমি এই অডিয়েন্সের বেশিরভাগই নতুন, যে তারা প্রথম থেকেই আসলে চ্যালেঞ্জ করা শেখে। স্পেশালি আমি আমার ছেলে মানে মেয়ের ক্ষেত্রেই দেখি প্রথমেই চ্যালেঞ্জ করে, মানে ছোট শিশু যখন পড়ে স্পেশালি টিনেজার, ওদের কাজই হচ্ছে চ্যালেঞ্জ করা। সো ওরা বাই বর্নই আসলে ডিফারেন্টলি চিন্তা করতে শিখে বা শিখতে হয়, তাই না? সো এটা একটা দিক হয়তো ডিফারেন্ট চিন্তা করার। আর ইন্টেলেকচুয়াল প্রপার্টি ভ্যালুয়েশনে নিজেদের চ্যালেঞ্জ করে কিনা, বাবা মাকে তো করে। ওরা একটা ওরা কিছু ক্ষেত্রে নিজেদের চ্যালেঞ্জ করে, যদি ওরা হয়তো ঠিক মতো বুঝতে পারে না। তবে ওই আইপি ভ্যালুয়েশনে যাওয়ার আগে একটা জিনিস আমার মনে হলো একটু শেয়ার করি অডিয়েন্সের সাথে। একটা ল্যাটিন প্রভাব আমি কিছুদিন আগে দেখেছি, আমার সুযোগ হয়েছিল খুলনা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজিতে প্রফেসর হাশেমের চেম্বারে আমি বসেছিলাম। ওনার হোয়াইট বোর্ড একটা সুন্দর লেখা, ওইটা উনি ওনার পিএইচডি থিসিস করার সময় উনি লাস্ট লাইনে বলেছিলেন। আমার কাছে মনে হয়েছে এটা ইন্টারেস্টিং, একটা রাইট মিক্স অফ অডিয়েন্স এটা শেয়ার করা যায়। তো লেখাটা ছিল ল্যাটিন প্রভাব, নাথিং ইজ ইনভেন্টেড অ্যান্ড পারফেক্টেড অ্যাট দ্য সেম টাইম। খুব আমার কাছে এটা মানে খুব পছন্দ হয়েছে, একদম ফেসবুকের স্ট্যাটাসে দিয়ে দিচ্ছে, নিচে একটু আক্ষেপ করে লিখছে যে মানে আমাদের পলিসি মেকাররা যদি এটা একটু বুঝতে পারতো। আক্ষেপের কারণ সবিস্তারে এখন না বলি, এখানে আমরা রেকর্ড হচ্ছে। এনিওয়ে, সো এখন ইন্টেলেকচুয়াল প্রপার্টি ভ্যালুয়েশনের সো ইন্টেলেকচুয়াল প্রপার্টি ভ্যালুয়েশনের একটা আসলে এটা চ্যালেঞ্জ। অনেস্টলি স্পিকিং আমাদের নিজেদের কিছু ভেঞ্চারে আপনি জানেন যে আমরা ওই এটা করতে গিয়ে এটা অনেকটা এটা কিছুটা সায়েন্স কিছুটা আর্ট। যেমন অনেকগুলি উপায় আছে, যেটা অনেকে বলে যে ফিউচার আর্নিং এর যারা ইয়েতে আছেন ফিনান্সে, ফিউচার আর্নিং এর যে স্ট্রিমগুলি সেগুলির আমি যখন নেট প্রেজেন্ট ভ্যালুতে আনবো বা ক্যাশ ফ্লো, ফ্রি ক্যাশ ফ্লো, নানা রকম উপায় আছে। আবার কিছু আছে যে আপনার গত 3 বছরের যে রেভিনিউ, আমি মুশকিল হচ্ছে নতুন আইডিয়া তো অনেক সময় রেভিনিউই থাকে না। আপনারা সবাই বিখ্যাত উদাহরণ জানেন হোয়াটসঅ্যাপের, তাই না? $4 billion, ইনস্টাগ্রাম, তখন ইনস্টাগ্রামের লোকটা একটু মাথা চুলকাতো, তাই না? যে কারণ ও মাত্র 1 বিলিয়ন নিয়ে গেছে। তো এই জিনিসগুলি আসলে পুরোপুরি অনেকগুলি প্যারামিটারের উপর। হোয়াটসঅ্যাপের একটা বড় ইয়ে ছিল যে এর ইউজার্স, নাম্বার অফ ইউজার্স, আমি যেটা শুনেছি আমি প্রায় 1 বিলিয়ন ডেইলি ইউজার বোধহয় অ্যাড হতো, এরকম একটা ব্যাপার ছিল, যেটা ফেসবুকের কাছে একটা বিশাল একটা ইয়ে ছিল, চ্যালেঞ্জ। কারণ আপনারা অনেকে জেনে থাকবেন ফেসবুক এবং গুগলের একটা লম্বা ফাইট ছিল টু অ্যাকোয়ার হোয়াটসঅ্যাপ। তো ওই মানে ইন্টেলেকচুয়াল প্রপার্টি ভ্যালুয়েশনের ব্যাপারটা আমার কাছে ফ্র্যাঙ্কলি স্পিকিং যত না বেশি সায়েন্স মনে হয় তার থেকে বেশি আর্ট মনে হয়। বা এটা অনেকটা ওই ইনভেস্টর যারা এখানে আসবে, যেটা আমি বলছিলাম রিস্ক ফাইন্যান্স যারা করবে, বা ইভেন কমার্শিয়ালাইজেশনের অ্যাসপেক্টও যারা এই জিনিসটাকে আরেকটু স্কেলেবল করবে, তাদের ওই পারসিভ ভ্যালুর উপর ডিপেন্ড করে। যদিও কিছু ওরকম অনেক আইপি ভ্যালুয়েটর বিভিন্ন কোম্পানিগুলি আছে, এবং সারা দুনিয়াতে এই বড় বড় কনসাল্টিং কোম্পানিগুলো কেপিএমজি, আরসিএম অনেকেই ওই ভ্যালুয়েশনের পার্টটা করে। তারা টিপিক্যাল ফিনান্সিয়াল ইয়ে দিয়ে করে। তারপর আবার যারা এন্টারপ্রেনার আছে, আমার মানে এটা বেশি ইম্পর্টেন্ট, রাইট? সেটা হচ্ছে যে যতটা বেশি ফাইন্যান্সিয়াল ফিগার্স অ্যান্ড থিংস, তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে ওই যে আমরা বলছিলাম লিডার কারা, মানে ফিডাররা কিন্তু তাকায় লিডারের দিকে, কাকে ফিড করবে। মানে ভ্যালুয়েশনটা আসলে আরেক ধরনের মেবি নেক্সট লেভেল অফ ফিডিং। তো ফিট করার আগে লোকটা কত মোটা তাজা থাকবে বা আছে, তার ক্যাপাবিলিটি কিরকম, মোর এথিক্যাল প্রোফাইল, ইন্টিগ্রিটি, তারপর তার যে দূরে তাকানোর যে ব্যাপারটা, তাই না? যে কতখানি ফার্স্ট সাইডেড এবং সে কতখানি কমিটেড। হ্যাঁ, এবং ওই জন্য অনেকে বলে যে আমরা আসলে একটা কোম্পানিতে ইনভেস্ট করি না, বা কোম্পানিতে পয়সা ঢেলি না, পয়সা ঢেলি কিছু লোকের উপরে। সো ওই পার্সপেক্টিভগুলি ইম্পর্টেন্ট, এবং ওইগুলি আমরা সাধারণত দেখার চেষ্টা করি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। আসলে আমি দেখেছি যে রিসার্চ বলে 93% of companies change their product in the first 1 year. যারা সাকসেসফুল হয় তারা তো বাকি দিলাম। তার মানে হচ্ছে যে এমন একটা ম্যানেজমেন্ট কোম্পানির উপর ইনভেস্ট করা উচিত যারা তাদের ওই অ্যাডজাস্টমেন্ট, ফ্লেক্সিবিলিটি, জাজমেন্ট অ্যাবাউট দ্য মার্কেট, অ্যাবাউট দ্য প্রবলেম সেটা থাকবে। তারা হয়তো ফিল্ড টেস্টিংয়ে যে বুঝতে পারলো না এটা কাজ করবে, হয়তো কাপ বানানো হচ্ছে, সেই কাপটা গোল না বানায় 3 কোণা বানায় করে ফেলে, তাই না? তো কাজে ওই ধরনের ফ্লেক্সিবিলিটি, এজিলিটি, ওই ধরনের একটা ফোরসাইট। এবং আমার আরেকটা জিনিস মনে হয়, সেটা হচ্ছে যে আমার যে স্বপ্ন, আমার যে কনভিকশন, সেটা যদি আমি ট্রান্সফার করতে পারি ইনভেস্টরের কাছে, আই এম মোর লাইকলি টু গেট এ হায়ার ভ্যালুয়েশন। কেননা হিসাব করে কিন্তু আসলে বড় ভ্যালুয়েশন সম্ভব না, কারণ আপনি তো মার্কেটটা এখনো দেখতে পাচ্ছেন যে
যে সমস্যাটা সমাধান করছেন সেই সমস্যাটা অনেক দিন ধরে সমাধান হয় না, কাজে আপনি একটা ইনোভেটিভ সলিউশন নিয়ে এসেছেন সেখানে, তো সেটা অন্যভাবে দেখতে হবে। অ্যান্ড থিঙ্কিং ডিফারেন্টলি ক্যান নট বি অ্যাকচুয়ালি ভ্যালুয়েটেড, ওই বিষয়টা খুব ইম্পর্টেন্ট আমার কাছে। আমি জনাব নজরুল ইসলাম মহলের কাছে যেতে চাই। গভর্নমেন্টের ভেতরে উনি অনেকগুলো ইনোভেশন করেছেন, অনেকদিন ধরেই করছেন, সম্প্রতি আরো করেছেন ক্যাবিনেট ইনোভেশন থেকে। আমি দুটো প্রশ্ন করতে চাই। একটা প্রশ্ন হচ্ছে, আপনি যখন টিচিং কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রজেক্টটা চালাতেন, আপনার টিচারদের টিচিং কোয়ালিটি, তাদের শিক্ষা দেওয়ার যে 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 মান, সেটা নিয়ে কাজ করতে যে আপনার কি মনে হচ্ছে, তারা কি ইনোভেশন থিঙ্কিংটা ক্লাসরুমে প্রমোট করছে? সেটা যদি ধরেন প্রাইমারি স্কুলে না হয়, সেকেন্ডারি স্কুলে না হয়, আমরা কিভাবে এক্সপেক্ট করবো যে ইউনিভার্সিটিতে হঠাৎ করে একজন ইনোভেটর হতে পারে? সেই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আমার কাছে ওটা বারবারই মনে হয় যে আমরা ইনোভেশন এক্সপেক্ট করছি ইউনিভার্সিটি স্টুডেন্টস এবং গ্র্যাজুয়েটদের কাছে, who are products of our primary and secondary education। তো কাছে কোথায় আসলে আমাদের চিন্তা করা যায় ইনোভেশন নিয়ে, অ্যাজ এ সিস্টেম, অ্যাজ এন ইকোসিস্টেম? আর দ্বিতীয় হচ্ছে ইনোভেশন টিমের যে কাজটা আপনি শুরু করেছেন সরকারের ভেতরে, যে মন্ত্রণালয়, অধিদপ্তর, সব জায়গায়, সেটা আপনি কিভাবে দেখছেন? মানে হোয়াট কাইন্ড অফ ইনোভেশন আর ইউ এক্সপেক্টিং ফ্রম দিস ইনোভেশন টিমস? এখানে 1000টা ইনোভেশন টিম তৈরি হয়েছে, আমরা জেনেছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। প্রথমে আপনি যেটা জানতে চেয়েছেন যে শিক্ষকদের বিষয়টা তারা কিভাবে দেখছেন, এর আগে আমি একটু পেছনে যাব। একটা প্রশ্ন এসেছিল যে সায়েন্সের স্টুডেন্ট কমে যাচ্ছে আমাদের, এটা দিয়ে আমি শুরু করতে চাই। ওই প্রজেক্ট থেকে একটা স্টাডি হয়েছিল যে এটা কেন কমছে। দেখা গেল যে 2000-এর আগে এর একটা সময় আর পরে খুব ড্রাস্টিক্যালি ফল করেছে সায়েন্সের স্টুডেন্ট নাম্বার। এইটা অনুসন্ধান করতে গিয়ে দেখা গেল যে টিচারই নেই সেখানে সায়েন্সের, মানে উপযুক্ত যেটা বলা হলো যে যেভাবে মানে সায়েন্স টিচার যেভাবে ইকুইপড হওয়ার কথা বা যেভাবে ক্লাসরুম ডেলিভারি হওয়ার কথা সেটি নেই, ল্যাব নেই, ইনস্ট্রুমেন্ট নেই, মানে অনেক কিছু। তখন একটা সিদ্ধান্ত হয়েছিল যে কিভাবে এটাকে ইনসেন্টিভ দেওয়া যায়, শিক্ষক কিভাবে তৈরি করা যায় ইত্যাদি, এরকম একটা সাজেশন এসেছিল। এবং এটা শেষ পর্যন্ত খুব বেশি এগোয়নি, আরও কিছু ইন্টারভেনশন এখানে প্রয়োজন। তো ওইটার পরিপ্রেক্ষিতে দেখেছি আমরা যে শিক্ষকদের প্রস্তুতিটাতে আমরা যথেষ্ট অবহেলা করেছি ইতিপূর্বে। শিক্ষক হয়েছেন তিনি এক পর্যায়ে তার একটা ফাউন্ডেশন ট্রেনিং যেটা ছিল, আমরা বলি যে বিএড ট্রেনিং যেটা শিক্ষকের জন্য, সেই ট্রেনিংটাতেও আমরা যথেষ্ট অবহেলা করেছি। আমাদের স্কুলের ভালো উদ্দেশ্যে একটা সিদ্ধান্ত দিলেন সরকার যে এই ট্রেনিংটা যার থাকবে তার বেতনের একটা ইনক্রিমেন্ট হবে। এইটাকে পুঁজি করে কমার্শিয়াল ইনস্টিটিউশনগুলো এটাকে পুঁজি করে মানে রাতারাতি সার্টিফিকেট সেলিং করে টোরে এটাকে ডাইলুট করে। তো দ্যাট ওয়াজ দি ব্যাকগ্রাউন্ড অফ কামিং দি টিচিং কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রজেক্ট। সেটা এসে টিচার ট্রেনিংটাকে ঘাটতিটা পূরণের চেষ্টা করা হলো, যে যেটা হয়ে গেছে একজন একটা সার্টিফিকেট নিয়ে তিনি 1000 টাকা বেতন ইনক্রিমেন্ট নিচ্ছেন কিন্তু ডেলিভারিটা সেভাবে দিচ্ছেন না। এই ঘাটতিটা পূরণের জন্য কিছু অ্যাডিটারিং ট্রেনিং, স্থায়ী ব্যবস্থা, টিচার ট্রেনিং, কলেজের টিচারদের প্রস্তুতি, শুধু একটা পরিসংখ্যান দিলে বোঝা যাবে এখানে যে প্রায় 500 টিচার ট্রেনার, টিচার এডুকেটর এবং টিচার কোনো কোনো ক্ষেত্রে দেশের বাইরে পাঠানো হলো সারা বিশ্ব কীভাবে করছে এটা দেখে আসার জন্য। তো সেখান থেকে আমরা যেটা দেখলাম যে যারা ট্রেনিং করে এসছেন বা টিচার ট্রেনিং কলেজে যেভাবে শিক্ষককে ডিফারেন্টলি চিন্তা করার সুযোগটা দেওয়া হলো, ক্লাসরুমে উপকরণ ব্যবহারের বিষয়টি একদম উঠেই গিয়েছিল। একসময় আমাদের একটা অধিদপ্তর ছিল উপকরণের বিষয়ে, আমাদের মানে এরকম দক্ষ আমরা এক পর্যায়ে গভর্নমেন্টের একটা ডিসিশন অধিদপ্তরকে উঠিয়ে দেওয়া হলো। এটাকে উঠিয়ে দিল, যার ফলে শিক্ষকরা প্রস্তুতিবিহীনভাবে ক্লাসে গিয়ে এই সর্বনাশটা আমাদের করেন। যাই হোক, আমি আসি এতে যে ট্রেনিংটা করে প্রায় 3-4 লক্ষ শিক্ষককে কয়েক দফায় প্রশিক্ষণ দিয়ে একটা মানে আনার চেষ্টা করা হলো, কিন্তু সেখানেও একটা চ্যালেঞ্জ। আমি তো আপনি বললেন যে রেকর্ড হচ্ছে, তবুও আমি ঝুঁকি নিয়ে বলি কথাটা, যে প্রাইভেট টিচার্স ট্রেনিং কলেজগুলো সর্বনাশ করছে এখানে, সেলিং সার্টিফিকেটস, ইভেন সাম প্রাইভেট ইউনিভার্সিটিজ অলসো যারা এটা করছে আর কি। তো এই এরিয়াতে একটা মানে একটা ইন্টারভেনশনের প্রয়োজন। ইনোভেশনের আইডিয়াটি যথাযথভাবে যেভাবে আসার কথা হচ্ছে না, অথচ ট্রেনিংপ্রাপ্ত শিক্ষককে আমরা দেখলাম কখনো কখনো
গাছের উপর আমাদের প্রত্যাশিত ইনোভেশন না হলে অন্য এক ধরনের ইনোভেশন হবে। আচ্ছা, অন্য ধরনের হবে, রাইট, আপনি ঠিক বলেছেন। আবার যারা মোটিভেটেড প্রশিক্ষণপ্রাপ্ত, একটা উদাহরণ বলি, খুলনার একটা প্রত্যন্ত অঞ্চলে একটা স্কুলে গিয়ে দেখি যে টিচার ক্লাসে একটা আস্ত গাছ নিয়ে এসছেন, মরিচ গাছ, এটাকে খুব সেইভাবে দেখাচ্ছেন। তো এই যে একজন স্টুডেন্টকে ওইভাবে আগ্রহী করে তোলার বিষয়টিতে আমাদের যথেষ্ট ঘাটতি আছে। ওই প্রজেক্টটি মাধ্যমে কিছু পূরণের চেষ্টা করা হয়েছে, কন্টিনিউয়াস এফোর্ট দরকার আমাদের। আপনি রাইটলি চিন্তা করেছেন যে মূল জায়গাটাতে প্রাইমারিতে এবং সেকেন্ডারিতে এখানে কাজ করতে হবে। তবে আশার কথা অ্যাক্সেস টু ইনফরমেশন প্রকল্পের প্রোগ্রামের মাধ্যমে একটা ক্লাস্টার, আমি বলবো যে এটাও এক ধরনের একটা ক্লাস্টার তৈরি হয়েছে, যে যারা ক্লাসরুমে মাল্টিমিডিয়া নিয়ে গেছেন, সেখানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন সহ বেশ কিছু ডকুমেন্ট নিয়ে গেছেন, এটা মানে ম্যাটেরিয়ালটা তৈরি করে সেখানে নিয়ে গেছেন, ইনভলভ করছেন, তাকে একটা আগ্রহ তৈরি করছেন, এরকম একটা ক্লাস্টার ওখানে হচ্ছে। এবং এই এরিয়াতে আমাদেরকে আরও যথেষ্ট কাজ করার সুযোগ আছে বা করতে হবে। আপনার দ্বিতীয় বিষয়টি হচ্ছে ইনোভেশন টিম। আপনি ঠিকই বলেছেন যে প্রায় 1000 ইনোভেশন টিম অ্যাক্রস দি গভর্নমেন্ট বিভিন্ন পর্যায়ে এসছে। আমি এখানে একটু বলে রাখি, গভর্নমেন্টের এনভায়রনমেন্টটা এক অর্থে ইনোভেশন ফ্রেন্ডলি নয়। কারণ ওই যে আপনার তৃতীয় যে পয়েন্ট আছে রিস্ক বিষয়টি, সরকারি কর্মকর্তা একজন রিস্ক নিতে ভয় পায়, তার নিয়ম কানুনের মধ্যে, এই ফ্রেমওয়ার্কের মধ্যে থাকতে চায়, কারণ ফেলিউরটাকে খুব নেগেটিভলি দেখা হতে পারে। বাট রিসেন্টলি এই টিম গঠনের মাধ্যমে অফকোর্স এই আইডিয়াটাও অ্যাক্সেস টু ইনফরমেশন দিয়েছে, এটাকে রোল আউট করার দায়িত্বটা নিয়েছে ক্যাবিনেট ডিভিশন। এর মাধ্যমে আমরা বলা শুরু করেছি যে আমরা ফেলিউরটাকেও এনকারেজ করছি। প্রপারলি কাজটা করতে গিয়ে যদি ফেল করে, এই ফেলিউর ইজ দ্য বেসিস অফ লার্নিং, সেটাকে আমরা এনকারেজ করছি। তো আমরা সেখানে কিছু চ্যালেঞ্জ দেখছি, যে মোটিভেশনাল চ্যালেঞ্জ, সেটা ট্রেনিংয়ের মাধ্যমে, এরকম গ্রুপের ডিসকাশনের মাধ্যমে অ্যাক্সেস টু ইনফরমেশন এবং ক্যাবিনেট ডিভিশন যৌথভাবে এই কাজটি করছে।